টুকরো টুকরো মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে আকাশ পৃষ্ঠে। প্রকৃতি আজ মেলা। বাতাসে ঠান্ডা ভাবটা ধীরে ধীরে বেড়ে চলেছে। সামনে নারকেল বাগানে দাঁড়িয়ে আছে ফারহা। ডাব খাচ্ছে সে, সঙ্গে আছে স্নেহা। পাইপ টেনে চলেছে ফারহা, ভাবছে সে কি করা যায়, কিভাবে কমান্ডারকে এখান থেকে বের করা যায়। সে আর যাই হোক এই লোকটার সাথে যাবে না। কেনই বা যাবে? 1 বছর আগে ফেলে যাওয়ার বেলায় মনে ছিল না? ফারাও কম না, সে মোটেও যাবে না। এই ফারহা শেখ। থমকে গেল ফারহা। সে তো ফারহা আহমেদ, তাহলে শেখ শেখ জব করছে কেন? নিজ ভাবনায় ধিক্কার জানাচ্ছে ফারহা। কি যে করে সে! কিরে, কি ভাবছিস? এদিক সেদিক তাকালো ফারহা, ভাবুক হয়ে বলল। ভাবছি। ভ্রু কুঁচকে নিল স্নেহা। কি ভাবছিস? ভাবছি লেফটেন্যান্ট কমান্ডারকে কিভাবে বাঘে আনা যায়। খিলখিলিয়ে হেসে ফেলল স্নেহা, ব্যঙ্গ করে বলল। ঢঙি, এত ফুটফুটে একটা জামাই পাইছস, এখন ঢং করছ? আমি তোর জায়গায় হলে তো। স্বপ্ন দেখা বন্ধ কর। কথার পিঠে থামিয়ে দিল ফারহা, নাক ছিটকায় স্নেহা। আমি কাজ খাইছি জানিস? ডান বুড়ো উঁচিয়ে শোধায় ফারহা। কার উপরে? ওই যে দুলা ভাইয়ের ভাই, সৌভাগ্য, ওনার উপর। আখিপট হতে এই বুঝি মণিজোড়া পেরিয়ে আসবে। থমকে দাঁড়ায় ফারহা, বিস্ময়কর কণ্ঠে শোধায়। কি? জি। 12 ব্যাটারি সর। মুখ বাঁকালো স্নেহা, স্থান ত্যাগ করলো ফারহা। নারকেল বাগান থেকে বেরিয়ে এলো। দালানের সামনে আসা মাত্র দেখলো ভেতরে বৈঠক বসেছে। কুয়া থেকে পানি তুলে পায়ে ঢেলে নিল, জুতা জোড়া খুলে ভেতরে প্রবেশ করে। সিঁড়ি বেয়ে নামছে তাসফিন। চোকাচুকি হয় দুজনের। তার দেওয়া অলংকারগুলো এখনো পড়ে আছে ফারহা। খুলতে চেয়েছিল সে, কিন্তু পরক্ষণে কি একটা ভেবে খুলল না। খাবারের টেবিলের খাবার সাজিয়ে দিয়েছে সুরাইয়া। একটু পরে খেতে বসবে সবাই। ফারহা আসতেই রুবিনা শেখ হাত বাড়িয়ে টেনে নিলেন তার কাছে, পাশে বসিয়ে দিলেন। চঞ্চল ফারহা মুহূর্তের মধ্যে নিজেকে গুটিয়ে নিল। দৃষ্টি এলোমেলো হচ্ছে তার। কেউ বুঝি তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তার ভাবনাটুকু সত্যি। তাসফিন এক দৃষ্টিতে তাকিয়ে আছে ফারহার দিকে। নিম্নষ্ট কামড়ে হাসল সে। এই মেয়ে যে কি করবে! কাছাকাছি এসো সুখ, তোমাকে কাঁদানোর দায়িত্বটা না হয় আমিই নিলাম। ধীরে ধীরে নিচে নেমে এলো তাসফিন। সামনাসামনি বসলো সোফায়। রুবিনা শেখ এবং রেজওয়ান শেখ তাসফিনকে নিয়ে এখানেই আছে। বউ না নিয়ে তো তাসফিন শেখ যাবে না। আরিফ আহমেদ বেশ ঘাট তারা, তিনিও মেয়ে দেবেন না। চাপা এক অভিমান জামাইয়ের প্রতি, তা বেশ ভালোই বুঝতে পেরেছেন তাসফিন। অবশ্য ঠিকই আছে, তিনি ভুল কিছু করছেন না। এটা যদি তার বোনের ক্ষেত্রে হতো তাহলে তাসফিন ডিরেক্ট শুট করতো। শায়লা আহমেদ বেরিয়ে এলেন, সবাইকে তাড়া দিল। চলে আসুন সবাই খাবার খেতে। একে একে সবাই টেবিলের দিকে এগিয়ে গেল। তাসফিনের ইচ্ছে নেই খাওয়ার, তবে আপাতত বউ যখন এখানে আছে তাকেও থাকতে হবে। ফারহা দোতলার দিকে পা বাড়ালো। রুবিনা শেখ তৎক্ষণাৎ বলে ওঠেন। তুই খাবি না ফরা? থামতে হলো ফারহাকে। এক পলক তাকালো তাসফিনের দিকে। সুচালো চোখে তাকিয়ে আছে তার পানে। ফাঁকা ঢোক গিলল সে। আপনারা খেয়ে নিন, আমি পরে খাবো। শায়লা এগিয়ে এসে হাত ধরল ফারহার। ও মা, ভদ্রকন্যা হলি কবে থেকে? আগে তো রান্না হওয়ার আগেই টেবিলে বসে বাচ্চাদের মতো চেঁচিয়ে উঠতি, খাবার দাও বলে। সহসা হেসে ফেলল তাসফিন। চিকন নাকের ডোকা ফুলে উঠেছে ফারহার। এভাবে তার পেস্ট্রি স্পন্সর করে দিল চাচি। আরিফা হেসে প্লেটে খাবার দিতে দিতে বললেন, চলে আয়, একসাথে খেয়ে নিবি। ফারহা আর দ্বিমত করল না, চুপচাপ গিয়ে চেয়ার টেনে বসলো। তার পাশেই বসেছে স্নেহা। বাইরে থেকে এসে খেতে বসে গেছে, তাহাকে কেউ নিমন্ত্রণ করতে হয় না। খেতে বসেও বিপাকে পড়েছে ফারহা। বসেছে তাসফিনের সামনাসামনি। দুজনেই দুদিকে বসেছে। তাসফিনের পাশেই বসেছে আরিফা আহমেদ, ওনার পাশে সাজ্জাদুল আহমেদ। তাসফিন চামচ নাড়াতে নাড়াতে ফিসফিসিয়ে বলল, বউটাকে দিয়ে দিন না আম্মু। প্রথমবার আম্মু বলে ডাকলো তাসফিন। আরিফ আহমেদ এক পলকের জন্য থমকে গেলেন। পরক্ষণে কপাল ভাঁজ করে একই সুরে ফিসফিসিয়ে বলল, ফেলে যাওয়ার সময় মনে ছিল না? ডান বুড়ো কুঁচকে নিল তাসফিন। মেজা ছাড়াতে চায় না সে, কিন্তু কিছু করার নাই। আপাতত বউটাকে নিতে হবে তাকে। তখন কি জানতাম আমার বউটা এত ফুটফুটে। অধর কিঞ্চিত ফাঁক হয়ে গেল আরিফা আহমেদের। ফারহা ফুটফুটে? মানুষ বলে তোমার বাচ্চা ফুটফুটে, অথচ তাসফিন বলছে তার বউ ফুটফুটে। চুপ করে খাও বেহাইয়া ছেলে।
গাম্ভীর্য ভাব টেনে নিল মুখ পানে তাসফিন, পাক্কা হুমকি দিয়ে বলল। বউ তো আমি নিয়েই যাব, দেখে নিবেন। অগোচরে হাসলো আরিফা আহমেদ, বেশ মজা পেয়েছেন তিনি। ছোট ছোট লোকমা তুলে মুখে নিচ্ছে ফারহা। আপাতত ঝটপট খেয়ে উঠতে হবে তাকে। পায়ে উষ্ণ ছোঁয়া পেয়ে আটকে উঠে ফারহা সহসা দৃষ্টি ফেলে টেবিলের নিচে। তাসফিনের ফর্সা পা দুটো ছুঁয়ে দিচ্ছে তার পা। ক্ষণিকের জন্য থমকে যায় সে। কি করছে এই লোকটা তো ভারী অশুভ দেখা যায়। অস্বস্তিতে পড়ে গেল ফারহা, আশপাশ লাগছে তার। চটজলদি খাবার শেষ করতে লাগলো ফারহা, অথচ ওদিকে সর্বাঙ্গ অসাড় হয়ে আসছে তার। তাসফিনের স্পর্শগুলো গভীর হচ্ছে, গলা শুকিয়ে কাঠ ফারহার। গধূলির সন্ধ্যা, অত্যন্ত সুন্দর সময়, যখন দিনের আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসছে এবং রাতের আঁধার শুরু হচ্ছে। সূর্য যখন হালকা লাল রঙে আকাশে ডুবে যায়, তখন বাতাসে এক প্রশান্তি অনুভূত হয়। অনেক সময় মৃদু বাতাস বয়ে যায়, যা শরীরকে শীতল করে তোলে। আকাশে কিছু কিছু মেঘ থাকতে পারে, যেগুলি সূর্যের শেষ রশ্মিগুলোর সাথে মিশে এক অবিশ্বাস্য দৈত্য তৈরি করতে ব্যস্ত। সন্ধ্যার আলোতে শহরের দৃশ্য এক অন্যরকম লাগে। রাস্তার লাইটগুলো জ্বলে উঠল, বারান্দায় বসে আছে বাকিরা। সোহাগ আজ বেরিয়েছে বাড়ির উদ্দেশ্যে। রুবিনা শেখের আদেশে নূপুর ঝুমুর দুজনকে নিয়ে আসবে। এদিকে মাহির জন্য মনটা টানছে তার। ছেলেটা ফোন দিয়ে নানি নানি বলে মুখে ফেনা তুলে ফেলছে রীতিমতো। মাদুর পেতে বসে আছে সবাই, আড্ডায় জমে উঠেছে সন্ধ্যা। আড়ালে দাঁড়িয়ে আছে ফারহা, ওখানে যাওয়া মানে বিপদ। নামাজ শেষ করে নিজের ঘরেই বসে রইল সে, বই খাতা উল্টে পাল্টে দেখছে। এমনিতেও পড়াশোনা করতে ভালো লাগে না তার, অথচ পড়া ছাড়া যাবে না। এই যে দুদিন ছুটি নিচ্ছিল, কিন্তু আজ পড়তে বসতে হয়েছে জোরপূর্বক। বইয়ে মন নেই তার। বারবার তাসফিনের দৃষ্টি স্বচ্ছ পানির মতো ওঠাই ভেসে আসছে মানবপটে। উফ ফারা, এত ভাবিস না তুই। বই উল্টা পাল্টে দেখতে দেখতে চোখ লেগে এলো তার। টেবিলের উপর মাথা রেখেই চোখ বুঝলো। মেয়েদিন উদরে বলিষ্ঠ হাতের স্পর্শে সর্বাঙ্গ কেঁপে উঠল কিঞ্চিত। মস্তিষ্ক সজাগ হয় তৎক্ষণাৎ। উঠতে গিয়ে বুঝতে পারলো কেউ একজন ঝুঁকে আছে তার দিকে। মানুষটা কে? লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ। নামটা স্মরণে আসতে আটকে উঠেছে। লজ্জায় জর্জরিত হয় হৃদয়। ছাড়ুন, সরুন, চিৎকার করব, আম্মুকে ডাকবো? ছাড়বো না, সরবো না, চিৎকার করো, ডাকো আম্মুকে। কথাগুলো সুন্দর করে গুছিয়ে বলে দিল তাসফিন। বুলি ফুরিয়ে এলো ফারহার। একা সে, লোকটা তাকে এবার আস্ত গিলে খাবে। দেখুন, আল্লাহর দোহাই লাগে, ছেড়ে দিন। নৈশব্দে হাসলো তাসফিন। হাসিটুকু রয়ে গেল আড়ালে। পিছনে থাকার দরুন তাসফিন ষষ্ঠ হাসিটা দেখতে পেল না ফারহা। কি যেন বলছিলে? আমার সাথে যাবে না? কি করব করে দেখাতে, তাই তো? অলংকার পরার পর এটাই বলেছিল ফারহা। কথাগুলো মনে পড়তে কপাল বেয়ে গড়িয়ে পড়ল নোনা জল। ইয়াল্লাহ, মাফ করে দেন, আমি ভুল করে বলে ফেলেছি। এবারেও হাসলো তাসফিন, উল্টো প্রশ্ন করে বসলো। তার মানে আমার সাথে যাবে? না। তড়িৎ গতিতে বলে উঠল ফারহা। জল শক্ত হয়ে এলো ফারহার, উদরের চাপটা তীব্র হলো। কি বললে? উফ। ব্যথাতুর কণ্ঠে চিৎকার করে উঠে ফারহা। একটু আগে খাবার খেয়েছি, এভাবে পেট চাপলে বমি করে দেব। বাচ্চা সুলভ কথাগুলো দুর্বল করছে তাসফিনকে। নিম্নষ্ট কামড়ে ধরে সে। বয়স কত? অধর কম্পিত হচ্ছে ফারহার, কষ্টে বলার প্রয়াস চালাই। সস কি? 17। নয়ন স্থির হলো তাসফিনের। অর্থাৎ 1 বছর পূর্বেই তাদের বিয়ে হয়েছিল। তখন ফারহার বয়স তবে 16 ছিল। তাসফিন কি তবে বাল্যবিবাহ করেছিল? অবাক হয়ে তাকিয়ে রইল ক্ষণকাল। যদি ডিপার্টমেন্টের কেউ জানতে পারে তাহলে কি হবে? তার বউ তো এখনো নাবালিকা। কানের লতিতে উষ্ণ ছোঁয়া পেয়ে মোচড়া যাচ্ছে ফারহা। ফিসফিসিয়ে হাসকি টনে বলল। এত ছোট কেন? কম্পিত হলো ফারহার বক্ষস্থল। একই টনে পাল্টা প্রশ্ন করে। আপনি এত বড় কেন? দ্রিম দ্রিম শব্দটি প্রগাঢ় হচ্ছে। চুলের ভাঁজে হাত আবিষ্কার করলো ফারহা। সেই হাতটি ধীরে ধীরে চুল গলিয়ে প্রবেশ করছে গলদেশে। পেছন থেকে গলা পেঁচিয়ে ধরলো তাসফিন। নেত্রপলক কেঁপে কেঁপে উঠছে ফারহার। সুখ? চৌকিতে দৃষ্টি ফিরিয়ে নিল ডানে। সহসা তাকালো তাসফিন। চোখাচোখি হয় দুজনের। একে অপরের দিকে চেয়ে আছে নিষ্পলক। নাক ছুঁয়া ছুঁয়ে অধর কিঞ্চিত দ্রুতটুকু ঘুচিয়ে নিল বোধহয় বেশ হতো। মস্তিষ্কে সুখ শব্দটি গেঁথে আছে। চোখে চোখ রেখে তাসফিন বলল। ফারা অর্থ কি জানো?
সুখের প্রতীক। নিদারুণ ভঙ্গিতে ওষ্ঠদয় কাঁপছে ফারহার, চঞ্চল ওদর বাজে লেপ্টে থাকে কথাদের মেলা। অথচ আজ টু শব্দটি নেই, তাকিয়ে আছে অবাক নেত্রে। ঠোঁটের নিচে গাঢ় কালো তিলটা চম্বুকের ন্যায় টানছে তাসফিনকে। ফর্সা মেয়েদের শরীরে তিলগুলো চকচক করে চমৎকারভাবে। বক্ষপটে জাগ্রত হয় এক অদম্য ইচ্ছে, তাকে বাস্তবায়ন করা উচিত। মিটি মিটি তারা জ্বলছে আকাশের বুকে, চারটা মাঝে মধ্যে দেখা দিয়ে আবারও আড়াল হচ্ছে কালো মেঘের পেছনে। বাইরের মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা গাছগুলোর পাতা দুলছে বাতাসে। পাখিদের ডানা চাপটানোর শব্দ দূর থেকে ভেসে আসছে। সঙ্গে ভেসে আসা ঝিঝি পোকার ডাক রাতের নিস্তব্ধতাকে আরো গভীর করে তুলছে। নদীর জলের মৃদু প্রবাহে তারঙ্গের শব্দটি বাদ যায় না কেন? এই নীরব রাত্রি শুধু প্রকৃতির নয়, মানুষের মনকেও স্পর্শ করে। একাকী রাতের নরম পরশে মনের গহীনে লুকিয়ে থাকা ভাবনাগুলো জেগে উঠেছে। স্মৃতিগুলো হাতছানি দেয় মানব পথে। দরজার কপাট ঠাস করে শব্দ করে বন্ধ করে দিল ফারহা। দরজার ওপাশ থেকে চেঁচিয়ে উঠল ফারহা, আরেকবার আমার রুমে আসলে আপনার পা ভেঙে দিব। ওপাশে দাঁড়িয়ে থাকা লোকটা চোয়াল শক্ত করে নিল, গম্ভীর কণ্ঠে বলল, ওই বাইরে এসে আমার সামনে দাঁড়িয়ে বলো। শখ কত, আসবো না বাইরে। চুপটি করে বসে রইল ফারহা। ক্লিন শেভ করা গালে হাত বোলায় তাসফিন। মনে জাগ্রত অদম্য ইচ্ছেটা চাপা পড়ে গেল। তিলের ওপর ঠোঁট ছোঁয়ানোর পূর্বেই মেহেলি কণ্ঠস্বর কর্ণ স্পর্শ করল। আরিফা আহমেদ ডাকছে ফারহাকে। তাসফিন অপেক্ষা করলো না, ছেড়ে দিল তৎক্ষণাৎ। উঠে বাইরের দিকে পা বাড়ায়। দৌড়ে এসে দরজাটাও তখনই বন্ধ করে দিয়ে সাহসিকতা দেখায় ফারহা। শব্দবিহীন হাসল তাসফিন। অধর কোণে ঝুলছে দুষ্টু দৈবদ্ধ হাসিটা। শাসানোর সহিত দরজায় হাত রেখে বলল, পরের বার ধরলে কাঁচা চিবিয়ে খাবো, মনে থাকে যেন। অপেক্ষা করল না তাসফিন, চলে গেল নিজ বরাদ্দকৃত কক্ষে। ফাঁকা ঢোক গিলল ফারহা। পরের বার কি করবে? দরজায় ফের টোকা পড়ল। আতকে উঠে ফারহা। তাসফিন কি ফিরে এসেছে? ফারহা, এই ফারহা। মায়ের কণ্ঠস্বরে হাঁপ ছেড়ে বাঁচল ফারহা। উঠে গিয়ে দরজাটা খুলে দিল। হুড়মুড়িয়ে ভেতরে প্রবেশ করলো আরিফা আহমেদ। কি হয়েছে মা, হঠাৎ আমার ঘরে এলে যে? তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আরিফা আহমেদ। উপর নিচ পরখ করে বললেন, তোকে এই গয়নাগুলো কে দিয়েছে? নিশ্চুপ ফারহা। এগুলো খোলেনি, অথচ এখন না খোলায় জবাবদিহি করতে হচ্ছে। এখন সে করবে তো করবে কি? অস্থির কণ্ঠে বলল, মা এগুলো তো তাসফিন দিয়েছে, তাই তো? উপর নিচে মাথা দোলায় ফারহা। অর্থাৎ তাসফিন দিয়েছে এগুলো। তেতে উঠল আরিফা আহমেদ। ব্যস্ত হাতে খুলতে নিলেন গয়নাগুলো। পড়তে হবে না এগুলো, খুলে ফেল। ফারহা তাকিয়ে আছে, কি করবে এখন? ব্যস্ত পায়ে ভেতরে এলেন শাইলা আহমেদ। কি রে তুই, শুধু শুধু এরকম অপদস্থ করছিস কেন মেয়েটাকে? ফারা, এদিকে আয় তো। ফারহাকে নিজের দিকে টেনে নিলেন শাইলা আহমেদ, শাসানোর সহিত আওড়ালো। ওর স্বামী ওকে এগুলো দিয়েছে, তাতে তুই শাশুড়ি হয়ে এত নাক গলাতে আসছিস কেন? মুখখানি চুপসে গেল আরিফা আহমেদের। তিনি এখনো রেগে আছে তাসফিনের উপর। দুজনের মধ্যে কথোপকথন শুরু হয়েছে। ফাঁক বুঝে কেটে পড়ল ফারহা। আপাতত উদ্দেশ্য হচ্ছে কলেজে যাওয়া। বাড়ি থাকলে একদিকে ভাল্লুক তো অন্যদিকে বাঘ। অবশ্য ভাল্লুক হিসেবে মাকে ভয় লাগছে, কিন্তু বাঘ তাসফিন তো কাঁচা খাবে তাকে। মেঘাচ্ছন্ন দুপুর, আকাশ জুড়ে ঘন মেঘের চাদর। সূর্যের আলো ম্লান হয়ে আসছে। চারপাশে একটা ধূসর ভাব ছড়িয়ে পড়েছে। বাতাস ভারী, যেন বৃষ্টি নামার অপেক্ষায়। পাখিরা নীরব, গাছের পাতা স্থির, আর দূরে কোথাও বাজ পড়ার ক্ষীণ শব্দ শোনা যায়। সুখের একটা মিশ্র আবেগ ছড়িয়ে থাকে হৃদয়ে। জিপ গাড়িতে বসে আছে নূপুর, ঝুমুর আর মাহির। সামনে ড্রাইভ করছে সৌহার্দ্য। এই তো আর কিছুটা পথ গেলেই তারা পৌঁছে যাবে আহমেদ মঞ্জিলে। মুখ ভার করে বসেছে ঝুমুর। তার আসার মোটেও ইচ্ছে ছিল না। ওদিকে তার পড়া এখনো শেষ হয়নি, সামনে পরীক্ষা। অথচ এখন ঝুমকা বয়ে এখানে আসতে হয়েছে। এইসব নিলিবিলি শহর থেকে দূরে গ্রামীণ পরিবেশ মোটেও পছন্দ নয় তার। ভাগ্যক্রমে আসতে হলো। কতবার না করলো সে আসবে না। অথচ রুবিনা শেখ ফোন করে কড়াভাবে বলেছে আসতে। ওরা নাকি তাসফিনের বউ নিয়ে ফিরবে। প্রথমে অবাক হয়েছিল ঝুমুর। ওই বাচ্চা মেয়েটাকে আবার বাড়ির বয়ে নিয়ে যেতে হবে। মাহিরকে চাদরে ভালো করে মুড়িয়ে দিয়েছে নূপুর। সাইফুল আসেনি ওদের সঙ্গে।
সে বরাবরই ব্যস্ত মানুষ, আজকেও তাই হলো। কাপড় চোপড় গুছিয়ে ছুটতে হয়েছে রাজশাহী। লোকটা তাদের খুব কম সময় দেয়। ভালো হয়েছে সে বাপের বাড়ি আছে, না হলে একা একা কোমরে মরতে হতো তাকে। শেষ 1 বছর আগে এসেছিল তারহা, এরপর আর আসা হয়নি। ফলস্বরূপ জায়গাটা ভুলে গিয়েছে নূপুর। কে সৌহার্দ্য, আর কত দূর? স্টারিং ঘোরাতে ঘোরাতে বলল সুহাদ্দ। এই তো চলে এসেছি। মঞ্জিলের কাছাকাছি আসতে গাড়ি পেছনে পার্ক করলো সুহাদ্দ। নেমে এলো সবাই। গাড়ির শব্দ শুনে বেরিয়ে এলো স্নেহা। সুহাদ্দকে দেখে মনটা নেচে উঠল তার। দালানের ভেতর প্রবেশ করা রুবিনা শেখ এগিয়ে এসে মাহিরকে কোলে তুলে নিলেন। নানু ভাই। মাহিরের আধো আধো কণ্ঠস্বর শুনে হৃদয় শিথিল হয়ে গেল রুবিনা শেখের। নাক মুখ কুচকে ভেতরে এসেছে ঝুমুর। কতদিন এখানে থাকতে হবে? সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো নবীন আহমেদ। আরিফা আহমেদ বেরিয়ে এলেন। নূপুর স্বভাবসুলভ তাদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলল। আন্টি ফারা কোথায়? আরিফা আহমেদ চায়ের ট্রে সাজিয়ে বললেন। ও তো কলেজে গেছে। পাশে দাঁড়িয়ে কুটকুট করে বিস্কুট খেতে ব্যস্ত স্নেহা। স্নেহাকে উদ্দেশ্য করে বলল নূপুর। তুমি যাওনি? হাত থেমে গেল স্নেহার। আজকেও সে বাহানা দেখিয়ে কলেজে যায়নি। আসলে আপু আমি ও তো 1 নাম্বার পড়া চোর। রান্নাঘরে প্রবেশ করে কথাটা বললেন শায়লা আহমেদ। নূপুর ঠোঁট টিপে হাসলো। স্নেহা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে মায়ের দিকে। সে পড়াশোর নাকি ফারহা? মা আমি কিন্তু যাই কলেজে, আজকে আমার শরীরটা খারাপ এই জন্য। সহসা চোখ পাকিয়ে তাকালো শায়লা আহমেদ। আজকে না তোদের টেস্টের রেজাল্ট দেওয়ার কথা ছিল? ও, রেজাল্টের কথা শুনতেই তো শরীর খারাপ হয়ে গেল, তাই না? রাগে দুঃখে ব্যথিত হয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল স্নেহা। নূপুর দুঃখ প্রকাশ করে বলল। থাক না শাইলা আন্টি, মেয়েটাকে শুধু শুধু ওই রকম করে বললেন। কাঁচের প্লেটগুলো মুছে নিচ্ছিলেন শায়লা আহমেদ। হাত চালাতে চালাতে আওড়ালো। ওর কথা ধরো না তো, পড়তেই চাই না। আবারও রান্নাঘরে আগমন ঘটে স্নেহার। রেখে যাওয়া বিস্কুটটা তুলে নিল ফের। গটগট করে বেরিয়ে গেল। হতাশ হলেন শায়লা আহমেদ। দেখলে গায়েও মাখিনি। আরিফা আহমেদ চিন্তিত কণ্ঠে বললেন। আজকে তো রেজাল্ট দিবে, আল্লাহ জানে ফারহা কি করছে। শায়লা আহমেদ হাসলেন উনি। যাই হবে ভালোই হবে। অনেকদিন ধরে টানা বৃষ্টি শেষে আকাশ যেন নতুন রূপে ধরা দিল। সূর্যের সোনালি আলো ধীরে ধীরে মেঘের আবরণ ছড়িয়ে চারপাশে ছড়িয়ে পড়েছে। ভেজা গাছের পাতা রোদের স্পর্শে চকচক করে উঠেছে, ঠিক যেন টলমল সোনার ফোঁটা। নীল আকাশে এখনো কিছু তুলোর মতো সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে, যেন প্রকৃতি তার ছুঁয়ে যাওয়া এক স্মৃতিগুলোকে ধরে রাখতে চায়। বাতাসে এক ধরনের নির্মলতা, যেন ধোয়া মোছা স্বপ্নের মতো। রোদে শুকাতে দেওয়া বৃষ্টি স্নাতক পথঘাট থেকে এক ধরনের উষ্ণ বাষ্প উঠছে, যার সাথে মিশে আছে ভেজা মাটির সোদা গন্ধ। কলেজ থেকে বের হয়েছে ফারহা। একরাশ বিরক্তি নিয়ে হেঁটে চলেছে সামনের দিকে। মন্টু চায়ের দোকানে এসে বেঞ্চে বসে পড়ল চুপচাপ। ম্যাডাম। পরিচিত কণ্ঠস্বরে ঘাবড়ে গেল ফারহা। ঘাড় ফিরিয়ে তাকালো ডান দিকে। বুকে হাত গুজে টান টান হয়ে দাঁড়ালো তাসফিন। তাসফিনকে দেখে পিলে চমকে ওঠে ফারহার। আপনি আপনি আমার পিছু করছেন? নিম্নষ্ট কামড়ে হাসলো তাসফিন। ফিসফিসিয়ে বলল। বউয়ের থেকে কিছু চাই, তাই এসেছি। আহাম্মক বনে গেল ফারহা। লজ্জায় আড়ষ্ট হলো মুহূর্তে। ছি, বেশরম, একটুও লজ্জা নেই আপনার? এমনভাবে ছোট মেয়েদের সামনে এসব বলছেন? গা দুলিয়ে হেসে ফেল তাসফিন। গা পিটি জ্বলে উঠল ফারহার। উঠে দাঁড়ালো তৎক্ষণাৎ। হাঁটা ধরে সামনের দিকে। এমনিতেই মন খারাপ তার। পরীক্ষায় ড্রাব্বা খেয়েছে সে। হবেই তো, জেদ করে ইতিহাস পরীক্ষাটা দিলই না। আর দিলেই বা কি হতো, সালের মধ্যে 3টা সাল মুখস্থ। 1971, 21শে ফেব্রুয়ারি আর 16ই ডিসেম্বর। আর তো কিছুই জানে না। রাগে দুঃখে কষ্টে ফুঁসছে ফারহা। আজকে তোমার রেজাল্ট কার্ড দিয়েছে, তাই না? আরেক দফা চমকে ওঠে ফারহা। এই লোকটা কি করে জানলো রেজাল্টের কথা? ওমা, সে তো ফেলটুস কুমারী। এবার মুখ কোথায় লুকাবে? ফ্যাল করে তাকিয়ে আছে ফারহা। বুড়ো উঁচিয়ে শোধায় তাসফিন। কি হলো, দাও রেজাল্ট কার্ড। হাত কাঁপছে থরথর করে। পালাতে পারলে বোধহয় ভালো হতো। এই লজ্জা নিয়ে কোথায় যাবে সে? শেষমেশ স্বামী নামক আসামির সামনে পেস্টে স্পন্সর হয়ে যাবে তার।